আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচএসসি 2024 ব্যাচের কেমিস্ট্রি এমসিকিউ নিয়ে। ওকে, তো আমি যেভাবে পড়বো বা যে স্টাইলে পড়বো, তোমরা যদি এই স্টাইলে এবং ঠিক এইভাবে পড়তে পারো, আশা করি তোমরা এমসিকিউ নিয়ে প্রবলেমে পড়বে না, অথবা এমসিকিউ নিয়ে কোন প্রবলেম থাকবে না। ওকে, তো আমরা শুরু করে দিই। দেখো, আমরা যদি হাইমেটের সরি কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার দেই, কি বলছি ভাইয়া, ফার্স্ট পেপার। ওকে, ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। ওকে, ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টারে যদি যাই, তাহলে যে অ্যান্সারগুলো সাধারণত পেয়ে থাকি, অর্থাৎ গুণগত রসায়নের মধ্যে যে অ্যান্সারগুলো পেয়ে থাকি, সেই অ্যান্সারগুলো প্রথম দিকে, একদম প্রথম দিকে যে অ্যান্সার সবচেয়ে বেশি ফেস করি, সেই অ্যান্সারগুলো হচ্ছে এইগুলো। হ্যাঁ, আরও আছে, বাট একটা হোয়াইট বোর্ডের মধ্যে এতগুলো লেখা তো সম্ভব না। যতটুকু লেখা সম্ভব ঠিক ততটুকু লিখেছি, এবং ততটুকুই নিয়ে আমরা আলোচনা করবো এখন। ওকে, জাস্ট তুমি যদি নাও পড়ো, তো এই যে এখানে যা আছে আমি যেভাবে পড়াবো, তুমি যদি বই উল্টিয়ে নাও পড়ো, তাহলেও দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে। এবং এইগুলোর মধ্যে হ্যাঁ একটা এমসিকিউ আশা করি পেয়ে যাবে এই সিরিজতে। হ্যাঁ, যেহেতু একটা অধ্যায়ের মধ্যে মিনিমাম 5টা এমসিকিউ দিবে, তাহলে এখান থেকে একটা পাবি আশা করি। ওকে, তো এর বাইরে কী কী পড়তে হবে, পড়লেও ভালো, না পড়লে যে একদম ক্ষতি হবে এমনও না, পড়লে ভালো আর কি। কোন কোন টপিকগুলো পড়তে হবে আমি বলে দিব। ওকে, তো শুরু করে দিই। দেখো, আমরা যদি প্রথমে আসি, কি স্থায়ী মূল কণিকা। ওকে, কিসের স্থায়ী মূল কণিকা? একটা পরমাণু স্থায়ী মূল কণিকা। হ্যাঁ, একটা পরমাণু স্থায়ী মূল কণিকা মানে হচ্ছে কি, একটা পরমাণুর ভিতরে কি কে আছে, একটা পরমাণুর ভিতরে কি কে আছে সেইটা নিয়ে আলোচনা করব। আমরা জানি একটা পরমাণুর ভিতরে কি কে আছে ভাইয়া, ইলেকট্রন থাকে। একটা পরমাণুর ভিতরে কি থাকে, আমরা একটা পরমাণুকে ভাঙলে কি পাই, ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর কি পাই, নিউট্রন পাই। এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, সেইগুলি হচ্ছে কি একটি পরমাণুর স্থায়ী মূল কণিকা। মানে একটা পরমাণুকে ভাঙলে আমরা মাস্ট বি এগুলো পাবই। ওকে, মাস্ট বি এগুলো পাবই, সেটা হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। এরপরে আমরা দ্বিতীয় নম্বরে যদি আসি, যে মানে আর কি কি থাকতে পারে, তাহলে একটা পরমাণু ভাঙলে কি সেখানে অস্থায়ী মূল কণিকা থাকতে পারে, আবার কি কম্পোজিট কণিকা থাকতে পারে। বাট আমরা যদি স্থায়ী মূল কণিকা এবং কি কম্পোজিট মূল কণিকা মুখস্থ করে রাখতে পারি, তাহলে অস্থায়ী মূল কণিকা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আমি কি বলতেছি, আমরা যদি স্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা ভালো করে মুখস্থ করে রাখতে পারি, তাহলে কি হবে, অস্থায়ী মূল কণিকা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা কিভাবে, সেটা আমরা একটু দেখি। ওকে, তো আমরা এমসিকিউ প্রচুর বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং একাডেমিক, অর্থাৎ এইচএসসিতে সবচাইতে বেশি, হ্যাঁ, এই এই এইগুলোর মধ্যে এমসিকিউ আসে এবং আমরা ভুল করে থাকি। ওকে, মনে থাকে না, সবগুলো এক টাইপের, তো তার জন্য আমাদের কি মনে থাকে না আসলে কোনটা কিসের। তাহলে স্থায়ী মূল কণিকা কীভাবে মুখস্থ রাখবো, যে পরমাণুকে ভাঙলে আমরা যে কোনো পরমাণু বলতে আমরা যেটা বুঝাই সেটাই হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। পরমাণু ভাঙতে আমরা কি পাই, বা পরমাণু নিয়ে আলোচনা করলে তো কি পাই, যে ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর কি নিউট্রন পাই। তাহলে এগুলি হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। অস্থায়ীটা বাদিয়ে দিলাম, আমরা কম্পোজিট মুখস্থ করবো। ওকে, কম্পোজিট কম্পোজিট মূল কণিকার মধ্যে বা কম্পোজিট কণিকার মধ্যে কি আছে দেখো ভাইয়া, ডিউটেরন। কম্পোজিট কণিকার মধ্যে কি আছে ভাইয়া, ডিউটেরন আছে, আর কি আলফা কণা আছে, ডিউটেরন আর আলফা কণা আছে। হ্যাঁ, তাহলে এই ডিউটেরন আর আলফা কণা কিসের মধ্যে, কম্পোজিট। তাহলে আমরা যদি স্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা মুখস্থ থাকে, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। মনে রাখতে পারবো না, একটা এমসিকিউর জন্য যদি আসে যে অস্থায়ী মূল কণিকার নিচে কোনটি, তোমরা কিভাবে চিহ্নিত করবা, তোমরা স্থায়ী মূল কণিকা মুখস্থ করে রাখবা, আর কি কম্পোজিট মূল কণিকা মুখস্থ রাখবা। এই দুইটা বাদে যা আছে সবগুলো কি অস্থায়ী মূল কণিকা। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমাদের এই কঠিন টপিকটা কিন্তু শেষ হয়ে যায়। কম্পোজিট মূল কণিকা কিভাবে মুখস্থ রাখবা, হ্যাঁ সবচেয়ে ভালো হয়, হ্যাঁ এই একটা ট্রিক্স আছে, ছোট একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা যদি মনে রাখো, কত বুঝছো, তাহলে এটা কি, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে অ্যাড করো, কি ভাইয়া, অ্যাড অ্যাড করো। আমি আবার দিতেছি, দেখো দাঁড়াও, অ্যাড করো। ওকে, অ্যাড করো, দেখো অ্যাড করো, এটা মুখস্থ করে রাখলে কি কম্পোজিট মূলকণিকা কিন্তু মুখস্থ হয়ে যাবে। এখানে অ্যাড মানে কি ভাইয়া, অ্যাড মানে হচ্ছে কি আলফা কণা, এখানে অ্যাড মানে কি এই এ, হ্যাঁ এইখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছ, এই এ মানে কি আলফা কণা, আর ডি মানে কি ডিউটেরিয়ান কণা, আর করর করর এই যে প্রথম যে কটা আছে সেটা কি কম্পোজিট কণা। কথা বুঝতে পারছো, ট্রিকটা কি,
ট্রিকটা জাস্ট একটু মনে রাখবা যে এখানে কম্পোজিট মূল কণিকা মুখস্থ করার ট্রিক্সটা কি, যে অ্যাড করো। এখানে এ মানে কি হচ্ছে, হ্যাঁ এ মানে হচ্ছে আলফা কণা, ডতে হচ্ছে কি ডিউটেরিয়াম কণা, আর করোর প্রথম যে কটা আছে সেটা কি কম্পোজিট কণা। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইটা মুখস্থ হয়েছে, এটা মুখস্থ হয়েছে, বাকি যেটা আছে সেটা কি অটোমেটিক মুখস্থ। মানে এই দুইটা, মানে যদি বলো অস্থায়ী মূল কণিকা নিচে কোনটি, তাহলে এই দুইটা বাদ দিয়ে যেটা হবে সেটা অস্থায়ী মূল কণিকা। যদি বলো কম্পোজিট কণিকা কোনটি, এটা মনে রাখবা অ্যাড করো। অ্যাড করার মধ্যে এ যেটা আছে এটা হচ্ছে আলফা কণা, ডি যেটা ড যেটা আছে সেটা কি ডিউটেরিয়াম কণা, আর কর যেটা আছে সেটা হচ্ছে কম্পোজিট কণা। তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা যাক, এরপরে যদি আমরা নেক্সটে আসি, তাহলে দেখো এখানে কি আছে, যে প্রশ্ন আসে যে ইলেকট্রনের অবস্থান কোথায়। ইলেকট্রনের অবস্থান কোথায়, তাহলে কি ইলেকট্রনের অবস্থান কোথায় আমরা জানি, সবাই জানি, এসএইতে পড়াশোনা করেছি। ইলেকট্রনের অবস্থান কোথায়, হ্যাঁ পরমাণুর কক্ষপথে। ইলেকট্রনের অবস্থান কোথায়, পরমাণুর কক্ষপথে। ইলেকট্রনের অবস্থান কোথায়, পরমাণুর কক্ষপথে। আবার যদি বলা ইলেকট্রনের আবিষ্কারক কে, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে কি জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কারক কে ভাইয়া, জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কারক কে, জে জে থমসন। দেখছো আমার সঙ্গে যদি কেউ ঠোঁট মিলিয়ে বলতে থাকো তাহলে কিন্তু এটা মুখস্থ হয়ে যায়। ইলেকট্রন আবিষ্কারক জে জে থমসন। আবার যদি বলা হয় নিউটনের আবিষ্কারক কে, তাহলে কি বলবো, জেমস চ্যাডউইক। নিউটনের আবিষ্কারক কে ভাইয়া, জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক। আবার প্রোটনের আবিষ্কারক কে, রাদারফোর্ড। প্রোটনের আবিষ্কারক কে, রাদারফোর্ড। কথা বুঝতে পারছো? আচ্ছা চলো, যাই হোক, এখন আরেকটা প্রশ্ন থেকে গেছে, সেটা কি, সেটা হচ্ছে নিউট্রন ও প্রোটনের অবস্থানটা কোথায়। আমরা কি জানি নিউট্রন ও প্রোটনের অবস্থান কোথায় থাকে ভাইয়া, নিউক্লিয়াসে। নিউট্রন ও প্রোটনের অবস্থান কোথায়, নিউক্লিয়াসে। এই তো আমাদের মোটামুটি কিন্তু অনেকগুলো এমসিকিউ অলরেডি পড়া হয়ে গেছে। ওকে, এর বাইরে যদি পড়তে চাও তাহলে বলবা ইলেকট্রনের মান, হ্যাঁ ইলেকট্রনের ভর, এগুলো আছে দেখবা, এগুলো পড়বা, সমস্যা নেই। ইলেকট্রনের যে চার্জটা আছে, হ্যাঁ -1.6 × 10⁻⁹ কুলম্ব, এগুলো একটু পরে নিয়ে সমস্যা নেই। আর বাইরে আর কি এগুলো একটু কম আসে, বাট রেয়ার যেগুলো মানে আসলে অনেকে পারে না, সেগুলো আমি পড়িয়ে নিচ্ছি। ওকে, এরপরে দেখি আমরা যদি একটু লক্ষ্য করি, এরকম একটা পরমাণু, ভালো করে দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন, মেডিকেল প্লাস এইচএসসি, হ্যাঁ তোমাদের কলেজ লেভেল প্রচুর ইম্পর্টেন্ট। কি বলছে, ধরো এক্স একটা মূল, এটার নিচে যেটা থাকবে, কথা বুঝছে বিষয়টা, হ্যাঁ কোনো একটা মূল এক্স, যে কোনো একটা মূল, সেটা নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা। আমি আবার দেখাচ্ছি, দেখো ধরো এক্স একটা মূল, ওকে এক্স একটা মূল, এক্স একটা মূল, নিচে যে থাকবে, নিচে যে থাকবে সেটা কি প্রোটন সংখ্যা। সেটা কি ভাইয়া, প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে প্রোটন। আর উপরে, উপরে যে থাকবে সেটা কি ভর সংখ্যা, উপরে যে থাকবে সেটা কি ভর সংখ্যা। আর এই দিক দিয়ে মানে একটা পরমাণু বাম দিক দিয়ে, একটা পরমাণু বাম দিক থেকে নিচে যেটা থাকবে সেটা প্রোটন, একটা পরমাণুর বাম দিক থেকে উপরে যেটা থাকবে সেটা কি ভর সংখ্যা, একটা পরমাণুর ডান দিকে নিচে যেটা থাকবে সেটা কি ভাইয়া নিউট্রন সংখ্যা, সেটা নিউট্রন সংখ্যা। আর একটা পরমাণুর ডান দিকের উপরে যেটা থাকবে সে কি চার্জ সংখ্যা, সে কি চার সংখ্যা। কথা বুঝতে পারছো? একটা পরমাণুর নিচে যে থাকবে সেটা প্রোটন, একটা পরমাণুর উপরে যে থাকবে সেটা বড় সংখ্যা, একটা পরমাণুর ডান দিকের নিচে যে থাকবে সেটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আমি একটু লিখে দিচ্ছি, সমস্যা নাই, তোমরা একটু দেখে নিও। নিউট্রন সংখ্যা, ওকে নিউটন, নিউট্রন সংখ্যা। আর একটা পরমাণু ডান দিকে উপরে যে থাকবে সেটা কি চার সংখ্যা। জাস্ট এতটুকু মনে রাখবা, কথা বলছো সেটা। তাহলে এইখানে একটা এক্স যদি পরমাণু, যে কোনো একটা পরমাণু হয়েছে, সেটা নিচে যেটা আছে, হ্যাঁ তাহলে এখানে যদি বলে এই পরমাণুর প্রোটন সংখ্যা কত, তা আমরা কি বলবো, প্রোটন সংখ্যা নিচে যে থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এই পরমাণুর প্রোটন সংখ্যা কত 8, এই পরমাণু ভর সংখ্যা কত বুঝছিলাম না ভাইয়া, এই যে উপরে যে থাকবে মানে বাম দিকে উপরে, বাম দিকে উপরে কি আছে 16, তাহলে এই পরমাণুটার এক্স পরমাণুটার ভর সংখ্যা কত 16। এখন প্রশ্ন বলছে কিন্তু নিউটন সংখ্যা নির্ণয় করার জন্য, তাহলে আমরা কি জানি ভাইয়া, একটা পরমাণু নিউটন সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি ভর সংখ্যার সূত্র লিখতে হবে। ভর সংখ্যা কাকে বলা হয়, ভর সংখ্যা হচ্ছে কি প্রোটন ও নিউটনের যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা। তাহলে দেখো ভর সংখ্যা সমান সমান কি লিখতে পারি ভাইয়া, ভর সংখ্যা, ওকে ভর সংখ্যা সমান সমান লিখতে পারি আমরা নিউটন, ওকে নিউটন প্লাস প্রোটন, নিউটন প্লাস প্রোটন, নিউটন প্লাস প্রোটন। এখন ভর সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে ভর সংখ্যা কত 16 ইজিক্যাল, এখানে কিন্তু প্রোটন সংখ্যা দেওয়া আছে, আমরা প্রোটনের জায়গায় প্রোটন বসায় দিই, আমার দরকার কিন্তু নিউটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা আমরা জানি না, এই যে নিউটন সংখ্যা, ওকে নিউটন সংখ্যা লিখে দিলাম। এখন দেখো এটা প্লাস ছিল মাঝখানে প্লাস, এখন প্লাস 8 যদি চলে আসে এইদিকে তাহলে কি মাইনাস হয়ে যাবে না, 16 - 8 ইজিক্যাল কি হবে নিউটন সংখ্যা।
তারপর 16 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে কি হবে ব্যয়, নিউটন সংখ্যা সমান সমান কত হবে 8 হবে না, তাহলে এটা নিউটন সংখ্যা কত হবে 8। এই যে আমরা জানি একটা পরমাণুর হ্যাঁ ডান দিকে নিচে কি হয় তার নিউটন সংখ্যা হয়, তার যদি এটা ভার্সিটি মেডিকেল এবং কলেজেও প্রচুর পরিমাণ আসে যে এটা একটা কিছু দেওয়া হবে বলবে এইটা নির্ণয় করো, ওকে প্রোটন সংখ্যা নির্ণয় করো, নিউটন সংখ্যা নির্ণয় করো, তখন এইভাবে নির্ণয় করবো। ওকে বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এখানে এখন আমরা যেটা দেখবো, দেখো এই পর্যন্ত কিন্তু শেষ করে ফেলেছি। এখন এখানে আসি, আইসোটপ কাকে বলে। আইসোটপ শেষে কি আছে ভাইয়া, প আছে না, আইসোটোপের প, তার জন্য বলবো প্রোটন সংখ্যা যার সমান তাকে কি বলা হয় আইসোটোপ। আইসোটন শেষে কি আছে ন, আইসোটন কাকে বলা হয়, নিউটন সংখ্যা যার সমান তাকে বলা হয় আইসোটন। ওকে আবার আইসোবার যার ভর সংখ্যা সমান তাকে বলা হয় আইসোবার। হ্যাঁ এগুলো সংখ্যা খুব কম আসে বাট এমসিকিউ বেশি আসে। এখন দেখো এরকম কিছু একটা দেওয়া আছে বলছে এরা পরস্পর কি আইসোটোপ, আইসোবার নাকি আইসোটন। তাহলে আমরা একটু দেখি, আমরা তো শিখিয়ে দিয়েছিলাম যে 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 কোনো একটা পরমাণু এটা উপরে কি থাকে, ডান দিকে উপরে থাকে কি, বাম দিকে উপরে থাকে কি, বাম দিকে নিচে কি থাকে, এগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম। এখন বলছি যে এটা পরস্পরে কি হয়। তোমরা দেখো একটা পরমাণু, এটা হচ্ছে কি পরমাণু নিকেল, নিকেলের নিচে কি আছে 28, উপরে কি আছে 64। সেম টু সেম দেখো কপার আছে, কপারের নিচে কি আছে 29, কপারের উপরে কি আছে 64। এটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের নিচে হচ্ছে 30, জিঙ্কের উপরে কত 64। কিন্তু তোমরা একটু ভালো করে দেখো উপরে কি থাকে, আমরা কি বলছিলাম সবগুলো কি হয় বড় সংখ্যা, সবগুলো কি হয় বড় সংখ্যা। এখানে কি সবগুলো বড় সংখ্যা সমান না, তাহলে বলবো এরা পরস্পর কি আইসো বার, আইসো বার, এটা মনে রাখতে পারবো না আইসো বার। আচ্ছা বড় কথা, এখানে আইসো, আইসো AISO, আইসো মানে কিন্তু মনে রাখবা এটা অর্থ কি সমান, আইসো মানে সমান, ভার বলতে বোঝায় কি ভর সংখ্যা, আর আইসোটন মানে কি নিউটন সংখ্যা, আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা। এই হচ্ছে আমার মোটামুটি ছোটখাটো একটা ক্লাস। এখান থেকে আশা করি একটা এমসিকিউ পেয়ে যাবে। এরপরে পরবর্তী যে ধাপগুলো, পরবর্তী যে এমসিকিউগুলো, এটার জন্য যদি হয় তোমরা যদি এই ক্লাসটা ভালো লাগে, মনে হয় যে এই ক্লাসটা পড়ে তোমাদের উপকার হয়েছে, এভাবে পড়লে মনে হয় তোমাদের সাথে সাথে মুখস্থ হয়ে যাবে ক্লাসগুলো এমসিকিউর জন্য, তাহলে আমাকে অবশ্যই নক দিবা, অবশ্যই বলো ভাই নেক্সট ক্লাসটা করান, তাহলে অবশ্যই আমি আগ্রহের সঙ্গে নেক্সট ক্লাসটা করবো। ওকে দেখো বিদ্যুৎ নেই, আমি কিন্তু একদম ঘেমে গেছি, ওকে ভিজে গেছি। তো তোমরা যদি যাদের যাদের মনে হয় যে না ভাইয়ের ক্লাসটা এত পরিশ্রম কেউ করবে, আমরা ক্লাস করতে আগ্রহী, মনোযোগ সহকারে করবো, হ্যাঁ অ্যাক্টিভ থেকেই করবো, তাহলে আমি অবশ্যই জোস লেভেলে ক্লাস করানোর চেষ্টা করব। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা।